সর্বনাশের মাথায় আগুন। বেশ, তাহলে এইটা নিয়ে কোনো সমস্যা নেই, একবার বলে দিই রেকর্ডিং যেহেতু সায়ন দেখবে পরে। একবার আরেকবার রিপিট করে দিচ্ছি। আচ্ছা, প্রথম অঙ্কটা হচ্ছে ইন্ডাকটেন্স বার করতে দিয়েছিলাম। ইন্ডাকটেন্স হচ্ছে সিরিজ কানেকশন রয়েছে, কিন্তু সিরিজ কানেকশন হলেও L1 + L2 হয় সাধারণত সিরিজ কানেকশন, কিন্তু দেখ এই প্রত্যেকের মিউচুয়াল ইন্ডাকটেন্সটাও এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অর্থাৎ এই দুটোর মধ্যে যে মিউচুয়াল ইন্ডাকটেন্স হবে, সেই এমটা কি হবে এখানে +2m হিসেবে চলে আসবে। ওকে, আমরা পড়িয়েছিলাম ক্লাসে কি করে আসে। আর উল্টো দিকে 5 থাকলে -2m হয়ে যায়, এটাও মাথায় রাখিস। উল্টো দিকে যখন এরকম 5 থাকে, এই করে করে ধর, এই ঘুরতে ঘুরতে দূর কর, এই গেল গিয়ে এরকম প্যাঁচ দিচ্ছে, বুঝেছিস? তাহলে দেখ এইটাতে যে কারেন্ট যাচ্ছে, এখানে অপোজিট দিক থেকে কারেন্ট ফ্লো হয়ে যাচ্ছে। এরকম থাকলে পরে কি হবে মনে আছে তো মৈনাক? সূর্য মনে আছে এটা কি হবে? মাইনাস হয়ে যায় মানে ওদিকে মাইনাস যাচ্ছে। টু এম হয়ে যাবে, -2m হয়ে যাবে। যে মানে পিওয়াই তে ছিল। হ্যাঁ, এইটা কিন্তু মনে রাখিস, এটা খুব ইম্পর্টেন্ট একটা পিআইকিউ এর মধ্যে পড়ে। আবার অনেক সময় এইটা দিয়ে একবার ডব্লিউবিজেতে এই কোশ্চেনও দিয়েছিল যে একটা ইন্ডাকটেন্স আছে এল, বলে দিয়েছিল ভ্যালু, আরেকটা ইন্ডাকটেন্স আছে L1, তো এদের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স কত, এরকম একটা প্রশ্ন দিয়েছিল। L1 L2 ইন্ডাকটেন্স, এদের মিউচুয়াল ইন্ডাকটেন্স কত হয় মনে আছে? এটা কত অ্যান্সার? L1 এল এর যদি এ হয় কি বলে, ইন্ডাকটেন্স যদি হয়, তাহলে মিউচুয়াল ইন্ডাক্সের ফর্মুলা মনে আছে? এরকম এরকম ফর্মুলা ছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ। তো এটাও খেয়াল রাখবি। কাপলিং কনস্ট্যান্ট যদি 1 হয়ে যায়, কাপলিং কনস্ট্যান্ট যদি এটা কে গুণ হয়, যদি কনস্ট্যান্ট 1 হয় তাহলে এটা হবে। বেশ, আর এটা কি বললাম? এটা বললাম হচ্ছে আহ, এই যে ইন্ডাক্টরটা রয়েছে, যখন আমি সার্কিট অন করব, সার্কিটের মধ্যে কারেন্ট যখন ফ্লো করবে, যেহেতু ইন্ডাক্টরের কোনো রেজিস্ট্যান্স থাকে না, তাই এই রেজিস্ট্যান্স হচ্ছে জিরো। এই রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে জিরো। অর্থাৎ এই ইন্ডাক্টরটা ধরতে হবে একটা শুধুমাত্র তার দিয়ে শর্ট করা আছে, অর্থাৎ 2 ওহম রেজিস্ট্যান্সটা শর্টেড হবে। অর্থাৎ কারেন্ট ফ্লো হবে কিরকম, এরকম ভাবে কারেন্ট এসে দুয়ের মধ্যে দিয়ে এরকম ভাবে এই এইটার মধ্যে দিয়ে চলে যাবে। ইন্ডাক্টরের কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ শর্ট হয়ে গেছে, তাহলে এখানে শুধুমাত্র 3 ওহমটা কাজ করবে, তাহলে 3 ভোল্ট/3 ওহম হচ্ছে কারেন্ট এইটা। নেক্সট অ্যান্সার যেটা বললাম, এটা দুটো তার আছে, দুটো তারের মধ্যে মিউচুয়াল ইন্ডাকটেন্স বার করতে হবে, সরি ইন্ডাকটেন্স কত বার করতে হবে। দুটো তারের মধ্যে দিয়ে দুটো একদিকে কারেন্ট ফ্লো করছে, এটার আই, উল্টো দিকে এটার কারেন্ট ফ্লো হচ্ছে আই, একই কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, তাহলে কি হবে, এইখানে যে কোনো একটা এরিয়া যদি ধরি, আমি এখানে যদি কোনো একটা এরিয়া ধরি, এরকম একটা এরিয়া ধরি, ছোট্ট একটা এরিয়া যদি ধরি, মনে করলাম এই তার থেকে এরিয়াটা r ডিস্টেন্সে আছে, এবং এরিয়াটার উইথ হচ্ছে dr, আর লেন্থ হচ্ছে মনে করলাম l। তাহলে এখান দিয়ে ফ্লাক্স কত হবে? টোটাল ফ্লাক্স এইটার জন্য আর এটার জন্য ফ্লাক্স কিন্তু যোগ হয়ে যাবে, কারণ এটার জন্য দেখ এখানে ফ্লাক্স হচ্ছে ক্রস, আর এটার জন্য যদি এদিকে ফ্লাক্স ধরি এটারও ক্রস, অর্থাৎ দুটো যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে আমার টোটাল ফ্লাক্স হয়ে যাবে ফাই, ফাই হয়ে যাবে কি B.DA, তার সাথে জাস্ট 2 গুণ হবে। 2B এর মান কি মিউ 0 I/2 পাই, 2 পাই আর, আর তার সাথে গুণ হয়ে যাবে টোটাল এরিয়াটা ডিএ কত, L × dr। এবার এটাকে ইন্টিগ্রেট করলেই আমার ফাই চলে আসবে, এটাকে ইন্টিগ্রেট করলে ঠিক আছে। তো ইন্টিগ্রেশনটা আমি এখানে দেখিয়ে দিয়েছি, এই যে ইন্টিগ্রেশনটা এখানে করেছি দেখো, এই ইন্টিগ্রেশন লিমিট হবে A থেকে D-এ, ঠিক আছে, A থেকে D- লিমিট লিমিট হবে। এ করলে পরে অ্যান্সার চলে আসছে। পার ইউনিট লেন্থ বলেছিল, তাহলে আইটা এখান থেকে বাদ যাবে, পার ইউনিট লেন্থ পড়েছিল মানে এলটা বাদ যাবে, আর আইটা তো বাদ যাবেই ইন্ডাকটেন্স বার করতে গেলে। তো এইভাবে ইন্ডাকটেন্স বেরিয়ে যাচ্ছে। ওকে, চলো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। আচ্ছা, এই অঙ্কটা কেউ পেরেছিস? হ্যাঁ স্যার। দেখ, এই অঙ্কটা যে এলআর সার্কিট টাইম কনস্ট্যান্ট T0 আছে, তাহলে সোর্স অফ কারেন্ট ইজ সুইচড অফ অ্যাট টাইম T0। সুইচড অফ করে দিয়েছি মানে বুঝতে পারছিস কিরকম কেস। এলআর সার্কিট ছিল এরকম, এলআর সার্কিট ছিল। এবার তুই এটা সোর্স, সুইচ, এটা সোর্স কারেন্ট সোর্স ছিল মনে করেন, এটা কারেন্ট সোর্স ছিল। এবার এখান থেকে তুই সুইচ ছিল, এই ছিল, সুইচ অন করা ছিল, পুরো সার্কিটে কারেন্ট গ্রোথ করে গেছে, কারেন্ট গ্রোথ করে গেল, কারেন্ট গ্রোথ হয়ে যাওয়ার পর তুই সুইচ অফ করে দিয়েছিস।
তো তুই যদি সুইচ অফ করেই দিস তাহলে তো তখন ডিকে হবে, অর্থাৎ তখন এল আর ডিকের ফর্মটা আসবে। এল আর ডিকের ফর্ম মনে আছে? এল আর ডিকের ফর্ম হচ্ছে আই ইজ ইকাল টু আই জিরো ই টু দি পাওয়ার মাইনাস মাইনাস। টি বাই টাইম কনস্ট্যান্ট। যদি ওরা টাইম কনস্ট্যান্ট ওরা বলে দিয়েছে, তো টাইম কনস্ট্যান্ট ওরা টি জিরো বলেছে মনে হচ্ছে, দেখ টি জিরো বলছে, টাইম কনস্ট্যান্ট টি জিরো বলেছে না, টাইম কনস্ট্যান্ট টি জিরো বলে দিয়েছে, তাহলে আমরা টি জিরোই ধরে নিই। এইটা হচ্ছে আমাদের টিকে কনস্ট্যান্ট। এখানে বলছে রেট, লেট আর বি দ্য ভ্যালু অফ ডিআই ডিটি অ্যাট টাইম টি জিরো অ্যাজিউমিং রেট টু বি কনস্ট্যান্ট। এই রেটটাকে কনস্ট্যান্ট ধরতে বলেছে, এইখানে এখানে মূল মন্ত্রটা ছিল অ্যাজিউমিং দ্য রেট টু বি কনস্ট্যান্ট। এই কথাটা বুঝতে পারলে একটু সমস্যা হতো না। যাই হোক, এটার রেটটা কি আসবে, আমরা যদি ডিআই ডিটি ক্যালকুলেট করি তাহলে আসবে আই জিরো, এখানে চলে আসবে এই যেটা ছিল সেটাই হবে ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি জিরো। যেহেতু ডিফারেন্সিয়েট করছি তাই এখানে একটা আমার টি জিরো চলে আসবে, এটা একটা মাইনাস আসবে, তাই তো? আচ্ছা, এখানে রেটটাকে মাইনাস ধরতে বলেছে, তাহলে ডিআই ডিটি মাইনাস এটা হয়ে যাচ্ছে তোর আই জিরো বাই টি জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টি জিরো। এই রেটটা বার করলাম তো। এই রেটটাকে ওরা কনস্ট্যান্ট ধরতে বলেছে, ঠিক আছে? এই রেটটাকে আমরা ধরেছি আর, আর ধরতে বলেছে। রেট ইজ ইকাল টু কনস্ট্যান্ট আর টি ইজ ইকাল টু টি জিরো। ভ্যালু অফ এত ডিআইডিটি, রেট লেট আর বি দ্য ভ্যালু অফ ডিআইডিটি অ্যাট টাইম ইজ ইকুয়াল টু জিরো। অর্থাৎ আর যখন আমি এটার জায়গায় আর যখন বসাচ্ছি তখন টি এর জায়গাতে জিরো বসাতে হবে, রাইট? টি এর জায়গাতে যদি আমি জিরো বসাই তাহলে আমার কি আসবে, টি এর জিরো বসালে আসবে আই জিরো বাই টি জিরো আসবে। এটা আসছে তো টি এর জায়গায় জিরো বসালে, তাহলে এই হচ্ছে হ্যাঁ। রেটের মান। এইটা হচ্ছে রেট। এই রেটটাকে ওরা কনস্ট্যান্ট ধরতে বলেছে, রাইট? কনস্ট্যান্ট ধরতে হবে। এমনিতে গ্রাফটা কিরকম হয় বলতো সূর্য? গ্রাফটা এরকম হয় না? এখানে রেট, এখানে ন্যাচারাল এখানে ল। এটা এটা টাইমের সাথে সাথে রেটটা চেঞ্জ হয়ে যায়, গ্রাফটাতে টাইমের সাথে সাথে রেটটা চেঞ্জ হয়ে যায়, কিন্তু আমাকে বলেছে অ্যাজিউমিং দ্য রেট টু বি কনস্ট্যান্ট। রেটটাকে কনস্ট্যান্ট ধরতে বলেছে, রাইট? তাহলে আমরা খেলবো, করবো কি কেসটা, করবো কেসটা চেয়ে যায়। আমরা ডিআইডিটি বার করলাম, রেটটা বার করলাম এখানে, বেশ। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তাহলে কি হবে ভালো? ইকুয়েশন অফ স্ট্রেট লাইন মানে যেহেতু ওটা রেটটাকে কনস্ট্যান্ট ধরতে বলেছে, রেটটা কনস্ট্যান্ট হলে আমাদের গ্রাফটা তো আর ওই রকম এইরকম টাইপের হবে কি গ্রাফটা? হবে না। রেটটা কনস্ট্যান্ট অর্থাৎ গ্রাফটা এবার স্ট্রেট লাইন হবে, তাই তো? তাই তো নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে সেই যে কোনো স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা জানি ওয়াই ইজ ইকুয়াল এম এক্স প্লাস সি, তাই না? তাহলে এইটা যদি ধরি তাহলে আমরা এখানে বসাবো, ফর্মুলাটা আসবে আই ইজ ইকুয়াল টু আর টি প্লাস সি আসবে, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো আই ইজ ইকুয়াল টু আর টি প্লাস সি আসবে। এইটা স্যাটিসফাই করছে জিরো আই পয়েন্টটাকে, মানে এই যে স্ট্রেট লাইনটা এই পয়েন্ট দিয়ে যাচ্ছে তো, যার স্থানাঙ্ক হচ্ছে জিরো ইন্টু আই জিরো, রাইট? তাহলে এখানে আমরা জিরো ইন্টু আই জিরো বসিয়ে দিচ্ছি, সি ইজ ইকুয়াল টু আই জিরো পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমার ইকুয়েশনটা কি আসছে, এটা আসছে আই ইজ ইকুয়াল টু আর টি প্লাস আই জিরো। দেখ এতটা বুঝলি কিনা বল? ওই স্ট্রেট লাইনটার ইকুয়েশন এটা আসবে তো? इसमें डायरेक्ट इंटीग्रेशन করে দিলেই তো এসে হ্যাঁ বল। মানে ওই যে ইকুয়েশনের ফর্মটা এলো ওখান থেকে যদি ইন্টিগ্রেট করে দিই তাহলে তো মানে এসে যাচ্ছে ডি এর মান, মানে ডি টাকে ওইদিকে পাঠিয়ে নিই। এই রে, এটা তো ভাবিনি আমি পড়ার সময়। ফু, মানে ডিটিটাকে ইন্ডিকেট করে চলে আসছিল না। আচ্ছা যাক, বাদ দে। যাক, এটা এটা বোঝা গেল কি, তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন এটা হলো, এখান থেকে আমরা বসিয়ে দিচ্ছি এইটা হচ্ছে স্ট্রেট লাইন ইকুয়েশন। এবার তোকে জিজ্ঞেস করেছে কোন টাইমে কারেন্টটা জিরো হবে, তাহলে কারেন্ট যদি জিরো হয় তাহলে আই এর জায়গায় জিরো বসিয়ে দে। আই এর জায়গায় জিরো বসালে দেখ চলে আসছে তোর, আই এর জায়গায় জিরো বসালে তো চলে আসছে যে আর টি প্লাস টি ইজিক্যাল, আর এটা চলে আসছে আর টি প্লাস আই জিরো ইজিক্যাল জিরো আসছে। সেক্ষেত্রে তুই পেয়ে যাচ্ছিস যে টাইমটা পাবি, সেটা চলে আসছে কত, টি ইজিক্যাল টু আই জিরো বাই আর আসছে, তাই না? আচ্ছা, সেই টাইমটাকে আমরা টি জিরো আই জিরো বাই আর আসছে, হ্যাঁ ঠিক আছে, আই জিরো বাই আর আসছে, সরি আই জিরো বাই আর আসছে, তাই তো? আই জিরো বাই আর হবে এটা, আর এটা মাইনাস আসবে, মাইনাস। ওকে, তাহলে আই জিরো বাই আর মানে দেখ আগের বার আমরা বার করেছিলাম আই জিরো বাই আর মানে হচ্ছে এটা আছে এইটা আই জিরো বাই আর মানে টি জিরো,
I0/R মানে T0, দেখ এর ভ্যালুটা দেখ T0 আসছে, রাইট? তাহলে তাহলে অ্যান্সারটা আসছে টাইম ইজ ইকুয়াল টু T0, বোঝা গেছে? এইটা অ্যান্সার আসছে। এসেছিল মনে এটা? এটাই এসে। ওকে, আর নেক্সটটাই চলে যাচ্ছি। এটা কি আছে অঙ্কটা? এটা সার্কিট switch AC is closed at time T0. The charge that passes through the battery is one time or in one time constant. আর গোটা টাইম কনস্ট্যান্টে কতটা চার্জ ফ্লো করবে? আচ্ছা, এই আগের অঙ্কটা বোঝা গেছে তো? সূর্য সূর্য আমাদের মেধাতিথি বুঝতে পেরেছি তো এই অঙ্কটা কি হলো? হুম। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে এটা। আচ্ছা, এইখানে তাহলে কি অঙ্কটা? এটা 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 তো গ্রোথের ইকুয়েশন। এটা খুবই সোজা আছে। এটাকে জাস্ট আমাদের ইকুয়েশনটাকে ডিটি দিয়ে ইন্টিগ্রেট করে দিলেই চলে আসবে। অর্থাৎ দেখ, এই অঙ্কটাকে আমরা আমরা তো জানি গ্রোথের ইকুয়েশন, তো এটা জানিস তো? আই ইজ ইকুয়াল টু আই, গ্রোথ যখন হবে তখন একটা ফর্মুলার ইকুয়েশন বলেছে হুম। একটা গোটা টাইম কনস্ট্যান্টে কত কারেন্ট ফ্লো করবে। তাহলে আইডিটি, যে চার্জটা ফ্লো করবে সেটা যে আইডিটি গোটা টাইম কনস্ট্যান্ট ধরে ইন্টিগ্রেটেড 0 টু আই টাও করে দেবো। তো ইন্টিগ্রেশনটা করে যাবো, ইন্টিগ্রেশনটা করলেই অঙ্ক হয়ে যাবে। ইন্টিগ্রেশনটা করার সময় এটা I0 জায়গায় E/R বসাবো, I0 জায়গায় আমরা E/R বসিয়ে দেবো, তাই না? বসালাম I0 জায়গায় E/R বসাচ্ছি, বসে ইন্টিগ্রেট করে দিলে তোমাদের এই অ্যান্সারটা চলে আসবে। ইন্টিগ্রেট করার সময় এটাও খেয়াল রাখতে হবে যে 0 টু টাও যখন ইন্টিগ্রেট করবি, টাও এর ভ্যালুটা কত জানিস? টাও এর ভ্যালু কত? L/R। টাও এর ভ্যালুটা L/R বসাবি, এই বসিয়ে দিলেই তোর অঙ্কটা চলে আসবে। আর কিছুই না, অঙ্কটা খুব একটা অ্যাসাজ কঠিন নয়। ওই জাস্ট ইন্টিগ্রেশন করাটা যা ঝামেলা, ইন্টিগ্রেশনটা করতে হবে কষ্ট করে, এইটাই, আর কিছু না। তাহলে আমাদের অ্যান্সার আছে LE/R²/E, LE/R²/E, LE/R²/R²E। এটা এটা হয়েছিল ময়না? স্যার এখানে এটা আসেনি কোনো। ইন্টিগ্রেশনে তো গন্ডগোল হয়েছিল তেমন। আচ্ছা, এইখানে দেখ পরের অঙ্কটা দেখ। এটা আগেরটা বোঝা গেছে তো সবাই? সূর্য মেধাতিথির বুঝেছিস তো? সূর্য মেধাতিথি বুঝতে পেরেছিস তো কি হলো? হ্যাঁ স্যার। Current I in a coil of self-inductance 2 Henry increasing at eta. The amount of energy spent during the period when the current changes from 0 to 2 ampere. তাহলে এখানে দেখ, এইখানে টোটাল এনার্জি যখন বার করতে দিয়েছে এই অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু ঝামেলার কিছু নেই। এখানে যে সার্কিটটা রয়েছে, দেখ কোথায় গেল, এখানে যে সার্কিটের কথা, সেলফ ইন্ডাকটেন্স টু ইনক্রিজিং এট এত অ্যামাউন্ট অফ এনার্জি স্পেন্ড ডিউরিং দ্য টাইম পিরিয়ড কারেন্ট চেঞ্জ ফর টু, মানে এইখানে তো ইন্ডাকটেন্স, সেলফ ইন্ডাকটেন্স রয়েছে। সেই সেলফ ইন্ডাকটেন্সের কারেন্টটা 0 টু আই যদি চেঞ্জ হয়, তাহলে আমরা জানি ইন্ডাকটেন্সের এনার্জির ফর্মুলাটা জানা আছে তো? মনে আছে? ইন্ডাকটেন্সের LDI, L ইন্টু IDI, ইন্টিগ্রেট করলে চলে আসে ফর্মুলাটা। ম্যাগনেটিক এনার্জি ইন্ডাকটেন্সের 0 টু আই মানে 0 টু 2 হবে এখানে ফর্মুলাটা। এটা কি মনে আছে কারো? মনে আছে তোর? হ্যাঁ রে, ইন্ডাকটেন্সে যে ভোল্টেজ, ইন্টিগ্রেশনটাই হয়। হ্যাঁ, ইন্ডাকটেন্সে যে ভোল্টেজটা হয় সেটা কি মেধাতিথি দেখ? সেটা হচ্ছে LDIDT, রাইট? তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এখানে যে এনার্জি ডেসিপেশনটা হবে সেটা কি হবে? ভিএল ভিএল ইন্টু আই, ভিএল ইন্টু আই, ভিআই হচ্ছে পাওয়ার, পাওয়ারের সাথে ডিটি গুণ কর, তাহলে তোর এনার্জি আসবে। তাহলে এইটা হচ্ছে ডিইউ, এটা ম্যাগনেটিক এনার্জি ডিইউএম। তাহলে ডিইউএম মানে ভিএল আই ডিটি। এবার ভিএল মানে কি? ভিএল মানে হচ্ছে এল, ভিএল মানে হচ্ছে এল ডিআই ডিটি, তার সাথে গুণ আছে আই, তার সাথে গুণ আছে টি ডিটি, তাহলে গুণ ডিটি ডিটি কেটে যাচ্ছে, আলটিমেটলি চলে আসছে LIDI। এটা হচ্ছে ম্যাগনেটিক এনার্জি ডিইউএম। বেশ, তাহলে টোটাল এনার্জি ডিসিপেশন কি হবে? ইউএম ইজ ইকুয়াল টু আর কিছু না, এলটা 0 টু আই, 0 টু আই IDI। ব্যাস, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে আমরা এল এর ভ্যালু বসিয়ে দেবো, আর আই এর ভ্যালুটা 0 টু 2 ভ্যারি করে দেবো। তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সার কত আসবে দেখি একটুখানি। অ্যান্সার 4 জুল আসছে অ্যান্সার, ঠিক আছে?
হলো, তাহলে এই অঙ্কটা such কিছুই নেই, কিন্তু এইসব ডেটা মেটা নিয়ে কিছু করার নেই আমার এখানে, ঠিক আছে? ডেটা ফলস যেটা আছে যাতে লোকে ঘাবড়ে যায়, আর কিছুই না। বেশ, ঠিক আছে ময়নাক, এটা পেরেছিলিস? না স্যার, ওইটা রেখে ভয় নেই। ঠিক আছে, এখানে ফলস ডেটা এগুলো দেখ কোনো কাজে লাগবে না, ওই আর কি, চাপ নেই। যেমন ভাবেই হোক, সাইন হোক আর কসই হোক, ওই এনার্জি ডিসিপেশন ওটাই হবে। আর এইখানেও দেখ একটা মজাদার অঙ্ক দেওয়া আছে। ইন দ্য সার্কিট শোন এক্স ইজ জয়েন্ট টু ওয়াই ফর আ লং টাইম। এক্স এর সাথে ওয়াই এর সাথে কানেকশন করা আছে লং টাইম ধরে। তাহলে এখানে লং টাইম ধরে কানেকশন করা আছে, মানে কারেন্ট ফারেন্ট সব গ্রোথ ফ্রোথ করে গেল, কারেন্টের গ্রোথ হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে কি করছি, এটাকে মুছে দিচ্ছি। মুছে দিয়ে আমি এটার সাথে এটা কানেকশন করে দিচ্ছি। এবার প্রশ্ন করছে, এইবার এটা করে দিলে পরে দ্য টোটাল হিট প্রডিউস ইন দ্য আর টু তে কত হিট প্রডিউসড হবে। দেখ, এখানে যে এনার্জিটা ছিল স্টোর হবে, সেই এনার্জিটাই এখানে হিট হিসেবে প্রডিউসড হবে। অর্থাৎ এখানে আই স্কোয়ার আর টু করার বদলে আমি যদি হাফ এল আই স্কোয়ার করে ফেলি, এটা যদি করে ফেলি, তাহলেই আমার কিন্তু কাজ হয়ে যাবে, তাই তো? তো চলো দেখো কি করে অঙ্কটা করেছি। স্টেডি স্টেট কারেন্ট এটা হবে ওই সার্কিটে E/R1, কারণ এই সার্কিটে আমাদের রেজিস্ট্যান্স এটা ছিল। স্টেডি স্টেট কারেন্ট, E/R1 হবে যখন এটার সাথে এটা যোগ করেছিলিস তুই। হুম। এটা স্টেডি স্টেট কারেন্ট হয়ে গেল, মানে এটা হচ্ছে I0 হয়ে গেল, রাইট? এটা হচ্ছে I0 হয়ে গেল। ব্যাস, তারপরের অঙ্ক যে ম্যাগনেটিক এনার্জি কত যোগ হবে, তাহলে ওখানে ম্যাগনেটিক এনার্জি এটাই হবে, হাফ এল আই স্কোয়ার হবে, তাই না? ব্যাস, ওখানে আই এর জায়গায় E/R বসিয়ে দেবো, E/R1 বসিয়ে দেবো, স্কোয়ারটা চলে আসবে এই অঙ্ক। হাফ এল আই স্কোয়ার ফর্মুলাটা ইউজ করছি, আই এর জায়গায় E/Rটা বসাচ্ছি। তো যখন আমি এই কানেকশনটা করে দেবো, এইখানে যখন এটা হয়ে যাওয়ার পর এটাতে হয়ে গেল, তো এখানে স্টেডি স্টেট কারেন্ট আমরা পেয়ে গেলাম E/R। এটা হচ্ছে আমার স্টেডি স্টেট কারেন্ট I0। এবার এটা পরে যখন আমি এটা মুছে দিয়ে যখন এইখানে কানেকশনটা করে দিচ্ছি, এইখানে কানেকশন করে দিচ্ছি, তাহলে এই 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 যে কারেন্টটা এইখানে যে এনার্জি ডিসিপেশন করবে, সেটা কত হবে? সেটা হাফ এল আই স্কোয়ার হবে। এই এনার্জিটাই তো এখানে আসবে, তাই না? এনার্জি কনজারভেশনের জন্য যথা এই এনার্জিটা এখানে আসবে যখন, তাহলে এটা বার করে দিলেই হবে। ব্যাস, এটা বার করে দিলাম, হাফ এল I0 জায়গায় আমি কি বলবো, E/R1, যেহেতু এখানে R1 আছে, এই R1 স্কোয়ার, এই করে দেবো। মেধা দিদি, বোঝা গেল কি কি হলো? হ্যাঁ স্যার, বুঝে। তাহলে অপশন এ হচ্ছে অপশন, তাই তো? চলো, এইটা একটা সুন্দর অঙ্ক ছিল, এটা আমার খুব ফেভারিট অঙ্ক, দুর্ধর্ষ অঙ্কটা। এটা পেরেছিস মৈনাক? আমি স্যার বুঝতে পারছিলাম না এটা কি জিনিসটা, ওই মাঝখানের সাথে ওইটা কিভাবে। বুঝতে পারিনি, বলেছি। দেখ, খেয়াল কর এইখানেটা, এইখানে আমার কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে এইভাবে। এইভাবে ম্যাগনেটিক ফিল্ড মানে তোর দিকে ম্যাগনেটিক ফিল্ডটা আসছে, রাইট? তোর দিকে ম্যাগনেটিক ফিল্ড আসছে। তাহলে তোর দিকে যদি ম্যাগনেটিক ফিল্ড আসে, এই ম্যাগনেটিক ফিল্ডটা ভ্যারি করছে, বলে দিয়েছে ডিভিডিটি বলে দিয়েছে, ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করছে। ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করলে কি হয়, আমরা জানি ম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করলে ইলেকট্রিক ফিল্ড EMF ইনডিউসড হয়ে যায়। তাহলে আমাদের ওই ফর্মুলাটা মনে আছে, E.dl মনে পড়েছে? ক্লোজ ইন্টিগ্রেশন হ্যাঁ, E.dl ইজ ইকাল টু কি হয়, মাইনাস ডি এ ফাইভ ডিভিডিটি হয়, বা ডিফাই ডিটি, মাইনাস ডিফাই ডিটি বা এরিয়া ডিভিডিটি হয়, তো হয় কিনা বল মৈনাক, মনে পড়ছে? তাহলে এখানে এখানে ক্লোজ লুপটার কেসটা কি হবে? ক্লোজ লুপ বলতে এইখানে এইরকম একটা ক্লোজ লুপ ধর তুই, এই লুপটা ধর, ঠিক আছে? এই হচ্ছে এই লুপ বরাবর মনে কর কারেন্ট, ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউস হচ্ছে। এই লুপ বরাবর তোর কারেন্ট আই আছে, এই লুপ বরাবর কারেন্ট ইন্ডিউস হবে। এদিকে হবে তো কারেন্টটা, দেখ অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট হবে না? খেয়াল করে দেখ, তোর দিকে ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ছে, তাহলে তোর দিকে যদি ম্যাগনেটিক ফিল্ডটা বাড়ে, সেই ম্যাগনেটিক ফিল্ডটা কমাতে গেলে তোর এখানে একটা নর্থ পোল দরকার। নর্থ পোল মানে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কারেন্ট ফ্লো হবে, হ্যাঁ কি না বল? হ্যাঁ কি না হয় না? হবে। তাহলে ওখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হবে, তবে এটা আটকাবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো হচ্ছে মানে তোর ব্যাটারিটা কিরম আছে, অ্যান্টি ক্লক, এটা স্যার অ্যান্টি ক্লক হয়েছিল কেন? তোর দিকে কারেন্টটা বাড়ছে ময়না, ভাব ভাব না, তোর দিকে তীরগুলো এগিয়ে আসছে, তো এই তীরগুলোকে আটকাতে হবে। তীরগুলো আটকাতে গেলে দেখ তোকে, তাহলে এইখানে অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যদি হয়, তাহলে এখানে নর্থ পোল হবে একটা, সেই নর্থ পোল হয়ে গেলে ওই তীরগুলো আটকে যাবে, হবে না? এইভাবে যদি কারেন্টটা ফ্লো হয়, তাহলে এখানে নর্থ পোল আসছে, তো আসছে না নর্থ পোল? তাহলে এই নর্থ পোলটা তোকে তো
ওই তীরগুলোকে আটকে দেবে, ঠিক কি না? হ্যাঁ বেশ, তাহলে অ্যান্টি মানে ক্লক, হ্যাঁ বল। যদি নর্থ পোল হয় তাহলে সে বাড়িয়ে দেবে মানে কি করে? হ্যাঁ স্যার, ওইটাই মনে হচ্ছে। আরো বেড়ে যাচ্ছে না। দাঁড়া ভাবি একটু তাহলে, ওয়েট, নর্থ পোল হলে বাড়িয়ে দেবে, দাঁড়া দেখি একটু। এই হচ্ছে আমাদের, মনে কর এদিক থেকে আমার ম্যাগনেট এইভাবে আসছে, ঠিক আছে? তা এরকম ভাবে হলে এখানে কি হবে, নর্থ পোল হবে। এর মানে এখানে তো নর্থ পোল আছে, বাড়ছে মানে নর্থ পোলটা এগিয়ে আসছে। তাহলে এই জায়গাটায় হচ্ছে আমাদের নর্থ পোল হবে, তাই তো? হ্যাঁ, এটা যদি নর্থ পোল হয়, এটা যদি নর্থ পোল হয়, ও হ্যাঁ, তাহলে এই দিক থেকে যে দেখছে তার তো সাউথ পোল নাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক বলেছি, এদিক থেকে যে দেখছে তার আবার সাউথ পোল। মানে এদিক থেকে আমি যদি ওই নর্থ পোলের দিক থেকে দেখি তাহলে হ্যাঁ ঠিক বলেছিস, ঠিক বলেছিস, ঠিক বলেছিস, রাইট বলা হ্যাঁ তুমি। ঠিক বলেছো তুমি, দেখেছিস মারাত্মক, আরেকটু হলে অ্যান্সারটা পুরো ভুল হয়ে যেত। যাই হোক, এটা থাক, এটা ঠিক আছে। তাহলে নর্থ পোল হওয়া মানে হচ্ছে, সরি সাউথ পোল হবে, তার মানে আমি যদি দেখি তাহলে এদিক থেকে এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? এই সরি, এদিক থেকে এদিকে আমার কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড কিন্তু এদিকে তৈরি হচ্ছে, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়ে যাচ্ছে কোন দিকে, ইনডিউস ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, যে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। ইনডিউস ইলেকট্রিক ফিল্ড কোন দিকে হবে, মোটা করে তীর দিতে না, নিশ্চিত। ইনডিউস ইলেকট্রিক ফিল্ড হচ্ছে নিচের দিকে হবে, অর্থাৎ এই এই জায়গাটা ট্যানজেনশিয়াল, এই দিকে ইলেকট্রিক ফিল্ড আসবে, হ্যাঁ কি না বল? একদম নিচের দিকে ইলেকট্রিক ফিল্ড আসবে। তাহলে এই নিচের দিকের ইলেকট্রিক ফিল্ড যে এলো, কিউ এর উপর কত ফোর্স দেবে, কিউ এর উপর এই ফোর্সটা দেবে না, কিউ ইন্টু ই। আর স্প্রিংটা যদি স্প্রিং কনস্ট্যান্ট কে হয়, তাহলে এতটা এতটা নিচের দিকে সংকোচন হবে, এক বোঝা গেছে? আচ্ছা, আবার ওর মাসও আছে এমজি, এমজিও তো নিচের দিকে কাজ হচ্ছে, তাহলে এমজির জন্য স্প্রিং এর এদিকে কুঁচকে যাবে, তাহলে এইটা টোটাল কুঁচকে হবে, স্প্রিংটা এতটা, মোট এতটা কুঁচকে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তো। আচ্ছা, এবার ইলেকট্রিক ফিল্ডটা বার করে নেয়, ইলেকট্রিক ফিল্ড হচ্ছে ই ইন্টু 2 পাই, এই এল। ডিস্টেন্সটা কত বলেছে, এল বলেছে, তাহলে ই, এই যে ইন্টিগ্রেশনটা করবি ই ডট ডিএল, সেটা ই ইন্টু 2 পাই এল হবে। আর এটা হবে মাইনাস, এটা মাইনাস প্লাস যা হোক হোক, মানটা বার করার কথা। তাহলে এর জায়গায় লিখবো কত, পাই আর স্কোয়ার, তাই তো, আর বারো হাতের আর স্কোয়ার। এরিয়াটাই যে এরিয়াটা পাই আর স্কোয়ার আছে এখানে, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ইন্টু ডিভিডিটি। তাহলে আমাদের অ্যান্সার কত আসছে, পাই পাই কেটে যাচ্ছে, তাহলে ই ইজিক্যাল চলে আসছে কত, আর স্কোয়ার বাই 2 এল আসছে। ব্যাস, বসিয়ে দে এখানে, এখানে যেই বসাচ্ছিস দেখ, এখানে 1/k কমন নিয়ে নে, এমজি বাই কেটা আগে লিখছি, তাহলে এমজিটা আগে লিখলাম, প্লাস হয়ে যাচ্ছে, আচ্ছা ই ইন্টু কিউ লিখবো, তাহলে কিউ আর স্কোয়ার বাই 2 এল ডিভিডিটি। তাকে বোঝা গেল অঙ্কটা? হ্যাঁ তাহলে এইটা অ্যান্সার হবে, ঠিক আছে? বেশ, মাইনাসটা, হ্যাঁ বল। মাইনাসটা থাকবে না? মাইনাসটা থাক, আমি তো ডিরেকশনটা নিয়ে নিলাম ওদিকে, আবার মাইনাসটা নিয়ে কি করবো, ওই মাইনাস তো ডিরেকশনের জন্যই আসছিল। ও, আমরা তো ভাবনা চিন্তা করে দেখে নিলাম যে ক্লক ওয়াইজ হবে, এদিকে হবে, সেই জন্য মাইনাসটা ধরলাম। এই মেধা দিদি বুঝলি তো, মেধা দিদি তুই তো ছিলি না আমার ইন্ডাকশন পড়ানোর সময়, এটা বোঝা গেল কি হলো কেসটা?
স্যার ওই সাউথ পোলের ব্যাপারটা বুঝলাম না। সাউথ পোলের ব্যাপারটা বুঝলি না মানে যখন কোনো লুপের মধ্যে ম্যাগনেটিক ফ্লাক্স পরিবর্তন হয় তখন লুপে কিভাবে কারেন্ট ইনডিউসড হয়, এমন ভাবে কারেন্ট ইনডিউসড হয় যাতে সেই কারণটা বাধা পায়। মনে আছে লেঞ্জেস ল? হ্যাঁ স্যার। তাহলে দেখ আমার লুপে কারেন্ট ইনডিউস হচ্ছে কিরকম, ওই ওই এইভাবে ভেবে দেখ। মনে করো এই হচ্ছে আমার সেই, এই হচ্ছে একটা লুপ, এই যে হচ্ছে একটা লুপ, এই লুপের মধ্যে দিয়ে মনে করো একটা ম্যাগনেট, এই ম্যাগনেট নর্থ পোল এইটা হতে এগিয়ে আসছে, মানে তোর ম্যাগনেটিক ফিল্ড গুলোকে এইভাবে ভেদ করে যাচ্ছে, মানে এখানে নর্থ পোলই আছে। তাহলে এই এটা বাড়ছে, এটা এই ফ্লাক্সটা বাড়ছে, দেখ বলেছে এখানে ডিভিডিটিটা ইনক্রিজিং করছে, ডিভিডিটি ইনক্রিজিং করার কথা বলা আছে এখানে, ইনক্রিজিং ইনক্রিজিং অ্যাট কনস্ট্যান্ট রেট ডিভিডিটি বলে দিয়েছে। এটা যদি বাড়ে তাহলে কমাতে হবে আমাকে, কমাতে যদি হয় তাহলে এখানে নর্থ পোল ইন্ডিউস হবে, এদিকে নর্থ পোল ইন্ডিউস হবে। এটা তুই কোথা থেকে নর্থ পোলে, তুই এদিক থেকে ভিউ করলে নর্থ পোল, তাই না? এদিক থেকে ভিউ করলে নর্থ আচ্ছা পোল। তো আচ্ছা। তাহলে দেখ তুই যদি এদিক থেকে ভিউ করিস, যেটা আমরা করছি, আমরা তো দেখছি এদিক দিয়ে জিনিসটাকে, আচ্ছা বুঝতে পেরেছি বুঝতে তাহলে পেরেছি। আমাদের হ্যাঁ হ্যাঁ। ব্যাস, আর আর ঠিক আছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা এই অঙ্কটা কি হবে? Loop A of radius eta moves towards deep B with a constant velocity v, such a way their plane are always parallel, মানে এই লুপটা এর দিকে এগিয়ে যাচ্ছে। What is the distance between the two loops when the induced EMF of loop A is maximum? The induced EMF টা ম্যাক্সিমাম হবে বলেছে, তো সেটা বার করে নে তুই। দেখ এখানে এই লুপের যে কারেন্ট ইন্ডিউস হচ্ছে সেই লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এইখানে ম্যাগনেটিক ফিল্ড কত হবে দেখলে, এইখানে এই জায়গাটায় ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে কত, মনে আছে ফর্মুলা? বি ইজ ইকুয়াল টু কি হয়, μ0/2 আই। মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, মনে পড়ছে? ছোটবেলাকার সেই ফর্মুলা, এইটা হচ্ছে ফর্মুলা। তো দেখ মেধা দিদি মনে পড়েছে, হ্যাঁ স্যার। এই হচ্ছে ফর্মুলা, এই হচ্ছে বি। আচ্ছা এবার ফ্লাক্স কত হবে তাহলে, ফ্লাক্স ফাই এর সাথে এরিয়া গুণ হবে, এইটার এরিয়া গুণ হয়ে যাবে, তাহলে μ0/2 আই আর স্কোয়ার এইসব লিখতে হবে, হ্যান ত্যান গুলো লিখে 3/2 তার সাথে এরিয়া গুণ করে দে। এরিয়া কত, এরিয়া হচ্ছে কি আমার পাই আর স্কোয়ার, এই হচ্ছে এরিয়া গুণ করে ফ্লাক্স বেরিয়ে গেল। এবার এবার ইনডিউসড ইএমএফ কত হবে, ই ইজ ইকাল টু ইনডিউসড ইএমএফ ভ্যালু হচ্ছে মাইনাস ডিফাই ডিটি, রাইট? মাইনাস ডিফাই ডিটি কর, মাইনাস ডিফাই ডিটি করলে এই সবগুলো কনস্ট্যান্ট থাকবে, μ0 আই আর স্কোয়ার, ঠিক আছে, পাই আর স্কোয়ার সব কনস্ট্যান্ট, সব কনস্ট্যান্ট কনস্ট্যান্ট বেরিয়ে এলো। তাহলে এইখানে হয়ে যাচ্ছে ডিডিটি অফ এই লোকটা, এখানে যেটা বসে আছে যে কত, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার -3/2, এটা ডিফারেন্সিয়েট করে দিতে হবে, রাইট? তো এটা যা, এটা বাদ দিয়ে এটা কনস্ট্যান্ট, এটা কিছু, এটা ধরে নে, কে ধরে নে। তো এটা ডিভিডিটি করলে কি আসবে বল, ডিভিডি করলে আসবে -3/2, -3/2 -5/2, তারপর একটা শুধু x2x, এটা তো নাকি হলো? হুম। তাহলে এটা এটা হচ্ছে ইলেকট্রিক ইনডিউস ইলেকট্রিক ফিল্ড বেরোলো। ইন্টু এবার ডিএক্স। আরেকটা, হ্যাঁ এটা ডিএক্সডি থাকবে, এখানে একটা ডিএক্সডি থাকবে ইন্টু ডিএক্সডি। ডিএক্সডি টা কনস্ট্যান্ট তাই না, ভি ভি হবে, তাহলে এর ভ্যালুটা তুই বসাবি ভি। বেশ, এবার এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইনডিউস, কিন্তু এটা কি বলেছে, এটা বলেছে যে হোয়াট ডিস্টেন্স ইএমএফ অফ দ্য লুপ ইজ ম্যাক্সিমাম, এইটা ম্যাক্সিমাম হওয়ার কথা বলেছে। তাহলে এখন আমার কি করতে হবে, ডিএক্স করতে হবে, যেহেতু এক্স এর উপর ভ্যালু করছে, এটাকে ডিএক্স করে জিরো বসাতে হবে। ডিএক্স করে জিরো বসালে তোর অ্যান্সার চলে আসবে, দেখ এইটা চলে আসবে অ্যান্সার, ডি করে জিরো বসালে পরে তো এইটা অ্যান্সার আসবে। দেখ আমরা করেছি, এটাকে ইন্টিগ্রেট করে এটাকে করলাম, জিরো বসালাম, ডিএক্স কে জিরো বসাচ্ছি, ডিএক্স কে জিরো বসালে করতে করতে এক্স ইজ ইকুয়াল টু r/2 আসবে, ঠিক আছে? এটা করলাম না, করা আছে যেহেতু, আমি পাঠিয়ে দেবো, পিডিএফটা পুরো পাঠিয়ে দেবো, পরে পরে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমার অ্যান্সার কি হবে, r/2 টা পেরেছিলিস, সূর্য পেরেছিলিস? না স্যার হয়। মেধা দিদি আর মৈনাক পেরেছিলে? আর এসেছিল ওটা মানে ভুল করে কি ওইখানে করেছিস? জিরো বসছিল কিন্তু ওইখানে জিরো বসে দিয়েছিলিস এখানে ইয়ের ওইভাবে জায়গায়, এখানে এখানে জিরো করে দিয়েছিস?
ও বাবা, জন্ডিস এখানে জিরো বসাতে হবে না তো, ওর উপরে ডিএক্সটা জিরো বসাতে হবে। বাপরে বাপ। আহ, এই দেখ এরকম একটা ভালো অঙ্ক, এটা মনে হয় পেরেছিলিস না সবাই? সোজা ছিল। সূর্য পেরেছিলি এটা? এটা ফোর্সটা লেফট সাইডে হবে তো, মানে ম্যাগনেটিক ফোর্স যেটা। সে যেদিকে হোক না, তো তো বলেছে কত ফোর্স করলে এটা ভেলোসিটিতে যাবে, ভি ভেলোসিটিতে যাবে। এবার ভি ভেলোসিটি যেতে গেলে এদিকে ফোর্স না দিলে হবে না, এদিকে ফোর্স দিলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবে। যাই হোক, ফোর্সটা কত বার করতে হবে তোকে, মানে তোকে সোজা কথা বিআইএল বার করতে হবে, তাই না? হ্যাঁ, ফোর্স মানে বিই বিআইএল, বাই ফোর এস। বিআইএল বার করতে হবে, বিআইএল। এবারে এখানে দেখ, এখানে যে ম্যাগনেটিক ইন্ডিউস হবে, এতে ক্রস দেওয়া আছে। ক্রস দেওয়া মানে যে ওইদিকে তো আমাদের দিক থেকে ওদিকে ম্যাগনেটিক ফিল্ড চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে যে ইন্ডিউসড হবে, যে ইলেকট্রোমোটিভ ফোর্সটা ইন্ডিউসড হবে সেটা কত? কত হবে ইলেকট্রোমোটিভ ফোর্স ইন্ডিউসটা? ডি বি বিএল বিভিএল, তাই তো? বি ইন্টু ভি ইন্টু এল, এই হচ্ছে ইন্ডিউসড ইএমএফ হবে। ওই ইন্ডিউসড ইএমএফ এর ডিরেকশনটা ফ্লেমিং রাইট হ্যান্ড রুল করে দে। এদিকে ঢুকছে, এদিকে তোর যাচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে এদিকে ঢুকছে, তাহলে এইদিকে ইন্ডিউসড ইলেকট্রিক ইন্ডিউস হবে, অর্থাৎ কারেন্ট ফ্লো হবে এই দিক থেকে, এইভাবে কারেন্ট ফ্লো হবে। মানে এখানে একটা ব্যাটারি ধরতে হবে, যে এইখানে এইটার জায়গায় একটা ব্যাটারি ধরতে হবে, যে ব্যাটারিটার এই দিকটা পজিটিভ আর এদিকটা নেগেটিভ, পজিটিভ আর নেগেটিভ। তা আমার এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। কত হবে সেটা? কত হবে রে? 2 আছে, ভেলোসিটি হচ্ছে কত? ভেলোসিটি বলে দিয়েছে, ভেলোসিটি বলে দিয়েছে 2 ভেলোসিটি। আচ্ছা এল কত? 1। তাহলে 4 ভোল্ট ইন্ডিউসড হবে, তাই তো? তাহলে সার্কিটটা কিরকম দাঁড়ালো? সার্কিটটা দাঁড়ালো এরকম, এখানে আছে 4 ভোল্ট, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স আছে। এটা কত? 6 ওহম। এটা তাহলে এটা এই কি কম্বিনেশন আসছে মেধা দিদি? রেজিস্ট্যান্সের কম্বিনেশনটা কি আসছে 6 আর 3-এর? হ্যাঁ রে, কোথায় গেলি? মেধা দিদি বলো, এই রেজিস্ট্যান্সের কম্বিনেশনটা কি আসছে? প্যারালাল, গুড। প্যারালাল যদি হয় তার মানে গল্পটা কিরকম দাঁড়াচ্ছে? গল্পটা দাঁড়াচ্ছে 4 ভোল্ট একটা ব্যাটারি, 4 ভোল্ট ব্যাটারি, আর তার সাথে প্যারালাল সার্কিট। প্যারালাল কত হবে? 3 আর 6, 3 2 ওহম, 2 ওহম। আচ্ছা এখানে কিন্তু একটা জিনিস আছে, এখানে দেখ, এখানে কন্ডাক্টর রেজিস্ট্যান্স কত বলেছে? 8। ওই কন্ডাক্টর রেজিস্ট্যান্স বলে দিয়েছে 2 ওহম, অর্থাৎ এর ইন্টারনাল রেজিস্ট্যান্স ধরে নিতে হবে একটা 2 ওহম। তাহলে টোটাল রোধ হয়ে যাচ্ছে 2 আর 2 4 ওহম। তাহলে কারেন্ট কত হবে? 4 ভোল্ট বাই 4, 1 অ্যাম্পিয়ার। কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয় তাহলে ফোর্স কত আসবে? বিআইএল। বি কত? বি বলেছে 2, এটা 1, এটা 1, তাহলে 2 নিউটন ফোর্স আছে, তাই নাকি রে? আছে? ইট ইজ। এটা পেরেছিলি এটা সূর্য? হ্যাঁ সহজ। সাবাস মৈনাক। এসে হয়েছে। মেধা দিদি, মেধা পেরেছিল, মেধা দিদি? এটা পারিসনি মেধা দিদি? A thin circular ring of area S perpendicular to uniform magnetic field of induction B. A small cut is made in the ring and a galvanometer is connected across the end such that the total resistance of the circuit is R. When the ring is suddenly squeezed to zero, the charge flowing through the galvanometer, মনে আছে এটা কি ফর্মুলাটা? কিছুই না, এখানে চার্জের ফর্মুলাটা আছে এইটা, ফাই ওয়ান ফাই ডি ফাই বাই আর। এই ফর্মুলা মনে আছে তোদের? ফাই ওয়ান ফাই টু বাড়ায় দেখ কোনো একটা, ওর মধ্যে দিয়ে চার্জের ফর্মুলাটা মনে আছে না বলবো? সূর্য মনে আছে? ফাইটা বল। তো বিয়ে, হ্যাঁ হ্যাঁ তো বিয়ে কস থিটা ফাইটা বেরোচ্ছে। হ্যাঁ, ফাইটা বিএ হোক, বিএফ হবে, বিএ ফাই এর চেঞ্জ টু বিএ হবে, তাই না? আর রেজিস্ট্যান্সটা আর হবে, বিএ বাই আর, এবি বাই আর অ্যান্সার হবে, এইটা হবে। ডিফারেন্সিয়েট করে করেছি, মানে ওই ডিটা ডি5 বাই ডিটি হুম, ওইভাবে করেছিলাম। মানে ফর্মুলাটা ধরে নিয়েছিস তাই তো? ফর্মুলাটা, এই ফর্মুলা মনে রাখবি, ফর্মুলা মাঝে মাঝে ইউজ হবে, ঠিক আছে? এই ফর্মুলাটা মাঝে মাঝে ইউজ হবে, আমরা পড়েছি। মেধা দিদি বোঝা গেল কি হলো ব্যাপারটা? হ্যাঁ স্যার। স্যার বলছি আগের কোয়েশ্চেনটার উত্তর এক এসছে। এইটা
কোনো এটা তো, কাছাকাছি আছে। এইটা বলছিস, বল কি বলছিস আরেকবার বল। না স্যার, আমি দেখলাম উত্তরটা, আমি মনে হলো যেন এক এসছে উত্তরটা কেন বলবো। না না, এটা দুই অ্যান্সার, 2 নিউটন আসবে, এক আসবে, এটা 1 অ্যাম্পিয়ার আসবে, 1 অ্যাম্পিয়ার আসবে, বিআইএল করলে 2 চলে আসছে, ঠিক আছে, 2 নিউটন অ্যান্সার হবে। হ্যাঁ স্যার, পেয়েছি। গুড গুড গুড, ভেরি গুড। আচ্ছা, এইটা বোঝা গেল কোন ফর্মুলা ইউজ করেছি। হ্যাঁ স্যার। আচ্ছা, এই অঙ্কটা দেখ, the wire is sliding as shown, the angle between acceleration and the voltage of the wire. অ্যাক্সিলারেশনের ডিরেকশন তো ফোর্স যেদিকে হবে সেদিকে অ্যাক্সিলারেশন ইউজ হবে, তাই না? তাহলে তোকে এটার উপর কত ফোর্স হচ্ছে ক্যালকুলেট করলে বেরিয়ে যাবে অ্যাক্সিলারেশন কত, ফোর্স কত হবে, ফোর্স কত হবে, এদিকে ভেলোসিটি নিয়ে যাচ্ছে তোর, ফোর্স মানে যেদিক ফোর্স হচ্ছে বিআইএল, যে ফোর্সটা হবে সেই ফোর্সের ডিরেকশন কোন দিকে হবে বল দেখি। রডটার সঙ্গে পারপেন্ডিকুলার পিছন পড়ে। একদম, রডটার সাথে পারপেন্ডিকুলার পিছন দিকে হবে, তাই না? হ্যাঁ, এরকম এদিকে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এদিকে অ্যাক্সিলারেশন আছে, তাই তো? মেধা বোঝা যাচ্ছে, মেধা দিদি? হ্যাঁ 120। তাহলে তার এই অ্যাঙ্গেলটা কত হবে, 120 ডিগ্রি। এটা পেরেছিলি পরীক্ষার সময়? হ্যাঁ স্যার, এটা পেরেছি। মৈনাক পেরেছিলি? হ্যাঁ বাবা, সূর্য পেরেছে, তাই তো? সূর্য পেরেছিলি? হ্যাঁ হ্যাঁ হয়েছে। যাক, তোরা মোটামুটি ভালো তৈরি করছিস। এই অঙ্কটা তো কমন ছিল, এটা পেরেছিস নিশ্চয়ই, সেটা বলবো আবার? স্যার পেরে এইটা অ্যান্সার, এইটা হবে, তো অপশন এ, হ্যাঁ হ্যাঁ। অপশন এ হবে। এটা আর বোঝাচ্ছি না, তাহলে এটা হয়ে, এটা পেরেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কমন ছিল, এটা পড়িয়েছিলাম আমি তোদের। হ্যাঁ, সেইটা হচ্ছে ছোটবেলাকার অঙ্ক ছিল, এটা পারিসনি মনে হচ্ছে। যোগ করতে ভুলে কিন্তু গেছি। এনার্জি দুটো, মানে পোটেনশিয়াল এনার্জি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। হ্যাঁ, পোটেনশিয়াল এনার্জি হাফ কেস, মানে আমরা বলি একবার, হয়তো ভুলে গেছি, অনেক দিন অঙ্ক তো, এটা ওয়ার্ক এনার্জি পাওয়ারের অঙ্ক ছিল, স্প্রিং কনস্ট্যান্টের। স্যার এটা করেছি। করেছিলি? এটার অপশনটা দেওয়া হয়নি এখানে, অপশন দেওয়া হয়নি, তো ভুলে গেছি বলে সে উত্তরটা একটু এদিক ওদিক গেছে। অপশনটা দেওয়া হয়নি। এই দেখ, আমি বলে দিচ্ছি, এটা ক্যালকুলেশনটা একবারে দেখিয়ে দিয়া। 38.4 এসছে। হ্যাঁ, প্রথমে বলেছিল যে পয়েন্ট পয়েন্ট .24 মিটার এই হাইট থেকে ফেলা হয়েছে এটা, তাহলে সংকোচন হয়ে গেছে হচ্ছে 0.01, তাই বলেছিল 0.01 সংকোচন হয়েছে, তাহলে 0.24 হাইট থেকে ফেললে পরে এটা যদি সংকোচনটা পয়েন্ট এরকম হয়ে যায়, মানে এরকম যদি সংকুচিত হয়ে যায় স্প্রিংটাই হবে, তাহলে পোটেনশিয়াল এনার্জি লস কতটা হলো ওই বস্তুটা, এইখান থেকে এতটা এসছে, তাহলে টোটাল লস অফ পোটেনশিয়াল এনার্জি কত হচ্ছে, এইচ প্লাস এক্স হচ্ছে না, তাহলে এইচ প্লাস এক্স, এম জি এইচ প্লাস এক্স, এই হচ্ছে লস অফ পোটেনশিয়াল এনার্জি, এতটা পোটেনশিয়াল এনার্জি লস হলো ঢিলটা, আর সেই এনার্জিটা অ্যাজ এনার্জি ঢুকবে ওর মধ্যে, স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি হিসেবে কনভার্টেড হবে, স্প্রিং এর হচ্ছে হাফ কে এক্স স্কোয়ার হবে, এখান থেকে স্প্রিং কনস্ট্যান্টটা বার করে নেবো। বেশ, তারপরে যেটা প্রশ্ন করেছে যে কত হাইট থেকে ফেললে স্প্রিংটা এতটা সংকোচন হবে, তো আবার একই অঙ্ক করে দিলাম, এম জি ইন্টু এইচ প্লাস এটা ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, মনে করলাম এতটা সংকোচন হবে, এটা সলভ করলে পরে এরকম একটা কিছু আসবে, 3.96 যেটা আসবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে। আর এটাও স্যার ছোটবেলায় মনে পড়ছে, আমরা করেছিলাম এককালে, বহু কাল আগে, যখন ওয়ার্ক এনার্জি পড়ছি, সেটা ছোট ছিল, ছোট ছোট বাচ্চা ছিলিস। এটাও মেধা দিদি দেখলাম ঠিক করেছে, দেখলাম মেধা দিদি। মেধা দিদি কোন স্কুলে পড়িস? স্যার সেন্ট অ্যান্থনিজ হাই স্কুল। চন্দননগর, মানে ওই ইন্দিরাবাই যেখানে পড়ে সেখানেই পড়িস? হ্যাঁ স্যার, ওর পাশে। ও, ওদেরটা বয়েজ নাকি? স্যার ওদের তো, হ্যাঁ ওদের অরবিন্দ, আমাদেরই একটু পাশে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেরি গুড। আর তুই 11 কোথায় পড়তিস? স্যার 11 তো আগে তো স্যারদের কাছে পড়তাম, হুম, তারপরে ঠিকঠাক মতো মানে হচ্ছিল না বলে আমি অনলাইন পিডব্লিউ তে ক্লাস করতাম। বাহ, ভেরি গুড। তারপরে এখন এখন পিরিয়ড ক্লাস করিস তো? হ্যাঁ স্যার।
ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে। তো মোটামুটি ভালোই তৈরি আছে দেখতে পাচ্ছি, তোর অঙ্ক এই অঙ্কটা করেছিস, আমার তো ভালো লাগলো দেখেছি, যারা ভালোই তৈরি আছে। এটাও পেরেছিস, এটা 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 কিছুই না, খুব একটা কঠিন না এটা। এইখানে যখন স্প্রিংটা নিয়ে দেখেন বলছে কলার অফ বি অফ মাস ডু কেজি ইজ কনস্ট্রেন্ট টু মুভ অ্যালং আ হরিজন্টাল স্মুথ ফিক্সড ওয়্যার, মানে হরিজন্টাল স্মুথ ফিক্সড, এখানে গ্র্যাভিটি ফ্যাভিটি ধরলে হবে না, এই হরিজন্টাল স্মুথ ফিক্সড ওয়্যারে এইভাবে এইভাবে একটা স্প্রিং মুভ করছে। আচ্ছা, এখানে বলেছে যে circular track of radius 5. The spring is lying the plane and a circular track and having spring constant এত is underform when the collar is at A. মানে underform মানে কি জানিস? underform মানে হচ্ছে এখানে কোনো রকম কিছু ছিল না, ওর কোনো সংকোচন ফঙ্কোচন ছিল না। এই এই জায়গাটা এলে ও underform থাকে, মানে উইদাউট stretched। এবার বলেছে if the collar is starts from rest at B, B থেকে যদি কলারটা স্টার্ট করে, এইখান থেকে যদি কলারটা স্টার্ট করে, মানে কলার এখানে এরকম ভাবে তার স্পিডটা যদি থাকে এইভাবে, এইখান থেকে যদি স্টার্ট করে, তাহলে এইখান থেকে ঘুরে যখন এখানে এ তে আসবে, তখন বলছে if the collar start the a normal reaction exerted by the track on the collar when it passes through A, তাহলে এখান থেকে যখন এসাই করে এইভাবে পাস করে যাবে, যে মুহূর্তে পাস করবে তখন এখানে নর্মাল রিয়াকশন কত পড়বে, এটা প্রশ্ন। এখন এইটা তো আন্ডারফর্ম আছে যেহেতু, মানে যেমন ছিল সেরকমই হয়ে গেছে, এখানে স্প্রিং এর জন্য কোনো চাপ হচ্ছে না, তাহলে এখানে এইটা আসার কারণ হচ্ছে একমাত্র অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর, তাই তো রে? বা অভিকেন্দ্র বল, যা বলবি অভিকেন্দ্র বল যদি দেয় তাহলে অভিকেন্দ্র, মানে এদিকে এইটা হচ্ছে কারণ। মৈনাক আর সূর্য বোঝা যাচ্ছে তো? বল মৈনাক, কিছু বলবি? না স্যার বোঝা তাহলে ব্যাস, এম ভি স্কোয়ার বাই, তাহলে এটাই হচ্ছে অবকেন্দ্র বল হয়ে যাচ্ছে। তাহলে এম ভি স্কোয়ার বাই আরটা বার করতে হবে। তাহলে এখানে আমরা জানি যে এখানে কতটা সংকোচন হয়েছে দেখ, স্প্রিং এর যে এনার্জিটা ছিল সেটা হচ্ছে হাফ কে ইন্টু ডেল্টা এক্স স্কোয়ার, এটা হচ্ছে স্প্রিং এর এনার্জিটা, হাফ কে ডেল্টা এক্স স্কোয়ার। এটার সঙ্গে কত আসবে? হাফ কে মানে 200 বলে দিয়েছে দেখ, আর ডেল্টা এক্স কতটা হচ্ছে দেখে নে। ডেল্টা এক্স এইখানে যখন আসছে তখন হচ্ছে 7, আর এইখানে যখন ছিল এটা কত? এটা হচ্ছে দেখ, এটা 7, এটা 5, তাহলে 7 5 12, এটা 5, 12 এদিকে টোটালটা 12, আর ওটা 5, তাহলে এটা 13 হবে, তাই তো? 13। তাহলে এখান থেকে এখানে যখন আসছে কতটা সংকোচন হচ্ছে? 13 থেকে 7 বাদ দে, 13 থেকে 7 বাদ দিলে কত? 6, 6, তাই তো? তাহলে এই হচ্ছে আমাদের হাফ কে এক্স স্কোয়ার। তাহলে হাফ কে এক্স স্কোয়ার মানে দেখ এখানে 3600 আসছে, ঠিক আছে? এটাই মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে 3600। ব্যাস, এখান থেকে তুই এমটা জানিস, তুই এমটা 2 কেজি বলেছে, তাহলে ভি স্কোয়ার সমান কি আসছে? 7200 বাই 6, তাই তো? 1272 আসছে তো। সেটা 6 এই হচ্ছে 6 কেন হবে? মানে 60 হচ্ছে, হ্যাঁ, ওই দুই দিক কেটে আছে না। হ্যাঁ, এটা এরকম মানে এটার সাথে 7200 ওই এম দিয়ে ভাগ কর। এম কত আছে? 2 আছে না? এটা আছে তো, এম তো 2 আছে, তাহলে ওইটাই হয়ে যাচ্ছে, 3600ই তো হচ্ছে ঘুরে ফিরে। ভি স্কোয়ার, আর এবার ভি স্কোয়ার বাই আর করতে হবে, তাহলে তোর সেন্ট্রিফিউগাল ফোর্স হচ্ছে এম ভি স্কোয়ার বাই, তাহলে এইটা আছে অ্যান্সার, এম ভি স্কোয়ার বাই আর। তাহলে হয়ে গেল এম ভি স্কোয়ার বাই 2, 3600 বাই আর, আর কত আছে? 5 নাকি? তো এটা করলে কত আসবে? 5 7 35, এটা আসছে তো। এটা তাহলে 100, এইটা আসছে। ওকে, হলো? তাহলে এটা হয়েছে মোটামুটি। তাহলে দেখ কার টোটাল 15টা কোশ্চেন ছিল এখানে, 1 2, হ্যাঁ ছিল 15টাই ছিল। কার কত হলো একটু বলিস তো আমাকে, মানে এটা এইভাবে হিসেব করবি, ঠিক মার্কসের জন্য 4 আর একটা ভুলের জন্য -1, এই হিসেব করে আমাকে একটু বলিস। যারা যারা পরীক্ষা দিলি প্রত্যেকেই আমাকে নিজের নিজের মার্কসটা কত হলো বলবি, ঠিক আছে? আর নেক্সট দিন পরীক্ষাটা কি থাকবে সেটা বলে দিলাম, ওই পাঠিয়ে দিয়েছি দেখ, ওই পরীক্ষাটা দিয়ে দিবি। আর পরের শনিবার দিন আমরা কিন্তু রিফ্র্যাকশন করবো, ঠিক আছে? রিফ্র্যাকশনের এই পরীক্ষাগুলো আমি এটা হয়ে যাওয়ার পর আমি আলোর ওভার পরীক্ষা নিতে থাকবো। তোরা রিফ্র্যাকশন একটু বই থেকেও পড়ে রাখ, তাহলে আমার তাড়াতাড়ি বোঝাতে সুবিধা হবে। মানে প্লেন সারফেস রিফ্র্যাকশন, কার্ভ সারফেস রিফ্র্যাকশন, এই দুটো আমি চেষ্টা করবো শনিবার দিন টোটালটা পড়িয়ে দেওয়ার, দেখি কতটা কি এগোনো যায়। অপটিক্সটা খুব তাড়াতাড়ি একটু শেষ করতে চাইছি।
ঠিক, আর তোদের টেস্ট পরীক্ষা হবে, তো টেস্ট পরীক্ষা আমাদের ডিসেম্বরের দিকে হবে। তো ডিসেম্বরের আগে আমাদের স্যার মোটামুটি আমাদের টেস্টের আগে একটা এই প্রি টেস্ট, অগস্ট মাসে একটা প্রি টেস্ট আছে। ওটা সিলেবাস কত দিয়েছে? স্যার ওটার ইএমআই অবধি দিয়েছে, মানে প্রথম থেকে। তাহলে তো তোর হয়ে গেছে তো, হ্যাঁ। তাহলে অসুবিধা নেই, ইএমআই পর্যন্ত হয়ে গেছে। তুই এখন তাহলে তুই অপটিক্সটা তো পর, আর ইএমআইটা রিভিশন করতে থাক প্রথম থেকে। ইএমআই প্রথম রিভিশন করতে থাক। রিভিশন করার নিয়ম হচ্ছে, তোর কাছে যে টেক্সট বুক আছে সেই টেক্সট বুকের সলভড এক্সাম্পল গুলো দেখতে থাক। সলভড এক্সাম্পল গুলো কর খাতায় নিজে নিজে, আর তার সাথে সাথে ওই টেক্সট বুকের এমসিকিউ গুলো করতে থাক। এমসিকিউ, এই কটা জিনিস দেখতে থাক। আর HOTS এ যে কোশ্চেন গুলো আছে, এই কোশ্চেন গুলো একটু দেখতে থাক থিওরির জন্য। এই কাজটাই কর, চ্যাপ্টার ওয়াইজ জাস্ট এই কাজটা। পুরো থিওরি প্রথম থেকে পড়তে গেলে প্রচুর টাইম লাগবে, অত টাইম নেই। HOTS দেখতে দেখতে যা কনফিউশন হয় সেইটুকু থিওরি খালি বই থেকে দেখে নিবি, আর সলভ এক্সাম্পল আর এমসিকিউ গুলো সলভ করতে থাক। এই হয় তুই মানে এই পরীক্ষাটার জন্য প্রিপেয়ার হ। ঠিক আছে, এটুকু করলেই যা হওয়ার হবে, মানে আচ্ছা স্যার। এটুকুতে যা হওয়ার সেটুকুই হবে, যেন হয়। এর বেশি করতে যাস না, তাহলে আবার এদিকে চাপ পড়ে যাবে। ঠিক আছে, তারপরে আচ্ছা। টেস্টের সময় দেখা যাবে। টেস্ট যখন হবে তখন আমি ফুল পেপার পরীক্ষা নেব। আর আমার মোটামুটি সিলেবাস হয়ে যাওয়ার কথা একটু বইগুলো রিলেভেন্ট একটুখানি রিভিশন করে দিই এই মুহূর্তে। ইলেভেনটা আবার রিভিশন হয়ে গেলে বুধবার তখন আমি পড়াবো, 12টা পড়াবো। আপাতত ইলেভেনটা রিভিশন করে দিই। ঠিক আছে, আজকে মোটামুটি 8টা আমি এখানে ছেড়ে দিচ্ছি। আর আমি ঠিক আছে, আমি যেটা সলিউশন সেটাও পাঠিয়ে দেবো। ঠিক আছে, সলিউশনটাও পাঠিয়ে দিচ্ছি, এখানে ছেড়ে দিচ্ছি সলিউশন। আর আর কি বলতে গেলাম, আর কিছু নেই বলার। তাহলে শনিবার দিন অপটিক্স হচ্ছে, মৈনাক। ঠিক আছে, Yes, চলো sir. তাহলে।